অয়ন রায়চৌধুরী নামটা এতটাই ভারভারী কি যেন মনে হবে কোনো নামি দামি ব্যবসায়ী ঘরানার বংশধর। কিন্তু আমরা যে অয়ন চৌধুরীর কথা বলছি তার শরীরের রন্ধ্র রন্ধ্র থেকে প্রতি মুহূর্তে ঝরে পড়ছে অসহায়তা। সে বড়লোক পরিবারের জামাই হলেও বাড়ির চাকর বাকররা পর্যন্ত তার অবস্থা দেখে ঠোঁট উল্টে বলে, তোমার দুঃখ কষ্ট চোখে দেখা যায় না, কখনো টাকার দরকার পড়লে বলো। সাধারণত অয়ন মতো বড়লোক বাড়ি জামাইরা দাম গাড়ি চড়ে গোটা শহর ঘুরে বেড়ায় কিংবা কোনো নামি নাইট ক্লাবে গিয়ে পয়সা ওড়ায়, কিন্তু অয়নের জীবনে এসব সুখ স্বাচ্ছন্দ্য কিছুই ছিল না। টাকার মধ্যে তিনটে বিষয় ওর জীবনে ছিল। ১. লাঞ্ছনা, ২. প্রচুর লাঞ্ছনা, ৩. প্রচুর লাঞ্ছনার উপর লাঞ্ছনা। আর হ্যাঁ, মাঝে মাঝে যখন সে দেখত কোনো রিচ হাজব্যান্ড বউকে দামি রেস্টুরেন্টে খাওয়াচ্ছে, তখন সে মনে মনে বলতো, একদিন আমারও সময় আসবে, তখন আমিও দামি স্যুটবুট পরে এরকমই দামি একটা রেস্টুরেন্টে আমার বউ শ্রীমন্তীকে নিয়ে ক্যান্ডেল লাইট ডিনারে আসব। আর যখন ও আমার গলা জড়িয়ে ধরে রোমান্টিক গানের সাথে একটা ডুয়েট ডান্স করে, তখন রেস্টুরেন্টে থাকা সব বড় লোকদের চোখ একেবারে ধাঁধিয়ে যাবে। ভাবতে ভাবতে ঘুমের মধ্যেই অয়ন কোলবালিশটা শক্ত করে জড়িয়ে ধরল বুকের মাঝে। আর তখনই অয়নের ফোনটা বেজে উঠল। ঘুমটা ভেঙে অন্তদন্ত হয়ে উঠে বসে অয়ন দেখল দিশা ফোন করেছে। দিশার নম্বরটা দেখা মাত্রই অয়নের মন থেকে সব রং যেন উড়ে গেল। দিশা ওর স্ত্রী শ্রীমন্তীর কাজিন। সত্যি বলতে কি, মেয়েটা কোনো সময় অয়নের সাথে ভালো করে কথা বলে না, সর্বক্ষণ অয়নকে নিন্দে মন্দ আর ছোট করতে ব্যস্ত থাকে। অয়ন বেজার মুখে কলটা রিসিভ করতেই ওপাশ থেকে দিশা বলল, কি হলো অয়নদা, ফোনটা তুললে না কেন? সামান্য একটা কল রিসিভ করতেও এত সময় লাগিয়ে দাও তুমি? দিশার কথায় অয়ন জবাব দিল, না না দিশা, আসলে আমি। কিন্তু অয়নকে মাঝপথে থামিয়ে দেই দিশা বলল, যাই হোক, আগে আমার কথাটা শোনো। আমার একটা কাজ করে দিতে হবে তোমাকে। কে কে জুয়েলার্সে আর একটা নেকলেস ঠিক করতে ছিল। দোকানের মালিককে ফোন করে দিছি, তুমি শুধু কি নেকলেসটা নিয়ে চলে আসে, ব্যাস। দিশার কথা শেষ হতেই অয়ন বলল, কিন্তু দিশা, আমার তো সময় হবে না, আমাকে ব্যাংকে যেতে হবে। অয়নকে শেষ করতে না দিয়েই দিশা টন্ট করে উঠল, অয়নদা, খেয়ে বেঁচে তো আছো আমার দয়াতেই, আমাদের ফ্যামিলির টাকায়, তাই এসব অ্যাটিটিউড মার্কা কথাবার্তা আমার সামনে বলতে এসো না। এখন যা বলি সেটা করো। গয়নার দোকানে যাও আর নেকলেসটা নিয়ে এসো। অ্যান্ড লিসেন, নেকলেসের সাথে 30,000 টাকা ফেরত দে দোকানদার। ওখান থেকে একটা টাকাও যদি গায়েব হয়েছে, তাহলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে। দিশার কথায় ভীষণ অপমানিত হয়ে অয়ন বলে উঠল, তুমি এভাবে বলছো দিশা? কেউ কি বলতে পারবে যে আমি আজ পর্যন্ত কারোর এক পয়সা চুরি করেছি? তোমার যদি আমাকে এত সন্দেহ, তো কাজটা কোনো কাজের লোকে দিয়ে করিয়ে নাও। অয়নের কথায় দিশা খিলখিলিয়ে হেসে উঠল, আরে অয়না, এ বাড়িতে তোমার কদর কতটুকু তাকে রোজ তোকে মনে করিয়ে দিতে হবে? যে অপমান হতে না চাইলে যে কাজটা দিচ্ছি, চুপচাপ করে দাও, বুঝেছো? জিনিসগুলো নিয়ে 1 ঘন্টার মধ্যে সোজা আমার বাড়ি চলে এসো। নিজের বক্তব্য শেষ করে ফোন কেটে দিল দিশা। অয়নও ফোন হাতে ধরে ভাবছিল যেন এই মুহূর্তে সে পৃথিবীর সব থেকে অভিশপ্ত জিনিসটাকে হাতে ধরে রেখেছে। যাই হোক, নিজের ভাবনাটাকে সরিয়ে রেখে সে ফ্রেশ এসে আলমারি খুলল। সেখানে মাত্র 2টো শার্ট প্যান্টের সেট ঝুলছে। তার মধ্যে থেকে মোটামুটি ভালো সেটা বের করে পরে নিল অয়ন। রেডি হয়ে ঘর থেকে বেরোতেই সে দেখল তার শাশুড়ি সুরভি মল্লিক নিজের কিটিপাটির বান্ধবীদের সাথে বসে তা খেলছেন আর গল্প করছেন। হঠাৎই সুরভিদির এক বান্ধবী নিজের জুতোর দিকে তাকে বললেন, দেখ না সুরভি, তোর বাড়িতে আসার সময় আমার জুতোটা গেল ছিঁড়ে। সুরভি সাবলীলভাবে হেসে বললেন, এতে এত চিন্তার কি আছে, গল্পগুজব চালিয়ে যা না। এর মধ্যেই আমি আমার কোনো সার্ভেন্টকে দিয়ে জুতোটা মুছে কাছে পাঠিয়ে দিচ্ছি। পার্টি শেষ হতে হতে তুই তোর জুতো পেয়ে যাবি। জবাবে মহিলাটি বলে উঠলেন, আরে না না, তার কোনো প্রয়োজন নেই, আমার দামি জুতো আমি কোনো চাকর বাকরের হাতে দিতে চাই না। সুরভি হাসতে হাসতে বললেন, আরে যার কথা বলছি সে চাকর বাকরের থেকে একটু উপরের স্তরে, ও তোর কাজ ঠিকঠাক করে দেবে। ঠিক সেই মুহূর্তেই
অয়নকে ড্রয়িং হল দিয়ে যেতে দেখে সুরভি ডাকল, আরে অয়ন, একটু শোনো দিকে, এনার জুতোটা ভালো করে মুচির কাছে নিয়ে যাও তো এখনই। সুরভির কথা শুনে ওনার বান্ধবী বলে উঠলেন, কি বলছিস তুই সুরভি? জামাইকে দিয়ে সব কাজ করানো কি ঠিক হবে? বান্ধবীকে থামিয়ে দিয়ে সুরভি হেসে বলে উঠলেন, আরে কোনো ব্যাপার না, এসব কাজ অনায়াসে করে ফেলে। তারপর বাকি বান্ধবীদের উদ্দেশ্যে বললেন, আর কারোর কোনো কাজ থাকলে বলিস, অয়ন করে দেবে। সুরভির কথাগুলো শুনে অয়নের খুব খারাপ লাগলেও এসব কথা এখন গা সওয়া হয়ে গেছে। খারাপ ব্যবহারে ও অভ্যস্ত হয়ে পড়েছে। আর এসব ভাবনার মাঝে হঠাৎই অয়নের মনে পড়ল আজ ওর জন্মদিন। কিন্তু এ কথা একমাত্র ওই জানে, বাকি কারোর ওর জন্মদিন নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। অয়ন শাশুড়ির দিকে চেয়ে বলার চেষ্টা করল, কিন্তু মা, এখন তো আমি দিশার একটা কাজে। অয়নকে ধমক দিয়ে সুরভি দেবী বলে উঠলেন, কোনো কথা নয়, চুপচাপ কাটা করে দাও। না চাইতেও অয়নকে রাজি হতে হয়। সুরভির বান্ধবী নিজের জুতো খুলে অয়নের হাতে দিয়ে বলেন, জুতোর এই দিকের ফিতাটা খুলে গেছে, জাস্টটা ঠিক করে আনলেই হবে। মন মরা দৃষ্টি নিয়ে অয়ন জুতোটা দেখল। সুরভির বাকি বান্ধবীরাও অয়নের ওপর নিজের কোনো কোনো কাজ চাপিয়ে দিলেন। অয়নের ভালো লাগছিল না, অথচ না চাইতেও কাজগুলো তাকে করতে হবেই। এমন সময় সামনের দেওয়ালে ওর আর ওর স্ত্রী শ্রীমন্তীর ছবিটায় চোখ পড়ল অয়নের। মনে মনে অয়ন বলল, এত অপমান সহ্য করেও আমি এ বাড়িতে পড়ে আছি শুধুমাত্র তোমার জন্য, কারণ আমি তোমাকে কোনোভাবেই হারাতে চাই না। আই লাভ ইউ শ্রী। নিজেকে সামলে অয়ন ম্যানশন থেকে বেরিয়ে নিজের বাইকে উঠে বসল। আর তখনই ওর ফোনে ওর বউ শ্রীমন্তীর মেসেজ এলো, একবার আমার অফিসে আসতে পারবে? মেসেজটা পড়ে অনেক ঠোঁটের কোণে হাসি খেলে গেল। সারাদিনের সমস্ত মন খারাপ এক লহমায় শুয়ে গেল ওর মা থেকে। আজ প্রথমবার শ্রীমন্তী ওকে নিজের অফিসে ডেকেছে। শ্রীমন্তী ওর বেঁচে থাকার একমাত্র কারণ। শ্রীমন্তীর জন্যই ও নিজেকে এত সমস্যার মাঝেও সামলে রাখে। শ্রীমন্তীর মুখটা দেখে অয়ন নিজের জীবনের সমস্ত কষ্ট ভুলে যায়। ওর খুশির জন্য যা যা করার দরকার অয়ন করবে, কিন্তু নিজের থেকে কখনো শ্রীমন্তীকে আলাদা হতে দেবে না। মেসেজটা পেয়ে অয়ন মৃদু হেসে বলল, শ্রী, আজ প্রথমবার তুমি আমাকে তোমার অফিসে ডাকলে। আমি জানতাম আমার বার্থডের কথা আর কারণ মনে থাক বা না থাক, তোমার ঠিক মনে থাকবে। এই কারণেই তো আজ তুমি আমাকে ডেকেছ। আমিও ভীষণভাবে ওয়েট করে আছি তোমার থেকে সারপ্রাইজ গিফটটা পাবো বলে। আমি আসছি। ভাবনা থামিয়ে বাইকে উঠে বসল অয়ন। তারপর ফুরফুরে মেজাজে মল্লিক ইন্ডাস্ট্রিজের দিকে রওনা দিল। রাস্তায় একটা ফুলের দোকান দেখে কি মনে করে বাইক থামালো অয়ন। তারপর নিজের পার্সটা খুলে দেখল যে একটা মাত্র 500 নোট পড়ে রয়েছে তাতে। অয়ন মনে মনে বলল, আমার বাইরে পড়ে যাওয়ার তো তেমন শার্ট প্যান্ট নেই, ভেবেছিলাম এই টাকাটা দিয়ে একটা নতুন শার্ট কিনব, কিন্তু তার চেয়ে শ্রীমন্তীর খুশিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সেই টাকাটা দিয়ে শ্রীমন্তীর জন্য একটা খুব সুন্দর ফুলের বুকে কিনল অয়ন। তারপরেই ওর মনে পড়ে গেল দিশা আর ওর শাশুড়ি বান্ধবীদের দেওয়া কাজগুলোর কথা। শাশুড়ির বান্ধবীর জুতোটা মুখের সামনে ঝুলিয়ে মুচকি হেসে অয়ন বলল, শ্রদ্ধেয় শাশুড়িমা আর শাশুড়ি মায়ের বান্ধবীগণ, আমাকে আপনারা মাফ করবেন, কারণ এই মুহূর্তে আমি আপনাদের কোনো কাজই করতে পারবো না। শ্রীমন্তীর খুশির চেয়ে বেশি এখন আমার কাছে আর কিচ্ছু ম্যাটার করছে না। তাই শ্রীমন্তীর খুশির জন্য আপনাদের বাক্যবান না হয় শুনেই নেব একটু। এই বলে জুতোটা সামনের এক ডাস্টবিনে ছুঁড়ে ফেলে অয়ন বাইক ছোটালো মল্লিক ইন্ডাস্ট্রিজের উদ্দেশ্যে। মল্লিক ইন্ডাস্ট্রিজ শহরের সম্ভ্রান্ত পরিবারগুলোর মধ্যে অন্যতম। মল্লিক পরিবারের নিজস্ব ব্যবসা। শ্রীমন্তী মল্লিক পরিবারেরই মেয়ে। অয়নের খুবই আনন্দ হচ্ছিল যে শ্রীমন্তী ওকে ডেকেছে, হয়তো খুব ভালোভাবে ওয়েলকাম করা হবে ওকে, বার্থডে বলে কথা। এসব ভাবতে ভাবতেই মল্লিক ইন্ডাস্ট্রিজে শ্রীমন্তীর অফিসে পৌঁছে গেল অয়ন। ব্যস্ত পায়ে এগোনোর সময় হঠাৎই সামনে থেকে আসা একজন লোকের সঙ্গে ধাক্কা লাগলো ওর। অয়নের হাতে ধরা ফুল বুকেটা পড়ে গেল। তার সামনে দাঁড়ানো লোকটিকে দেখেই বোঝা যায় সে
বেশ অভিজাত পরিবারের। পরনে নীল স্যুট আর চোখে কালো চশমা পরিহিত লোকটির নাম মনীষ আগরওয়াল। সে শ্রীমতীর এক ক্লায়েন্ট। শ্রীমতীর কেবিন থেকেই বাইরে বেরোচ্ছিল সে। লোকটা বিরক্ত হয়ে অয়নকে বলল, আরে ইউ ইডিট, চোখে দেখতে পাও না কোথা থেকে যে সব চলে আসে কে জানে? দেখে তো মনে হচ্ছে পয়সারও রোজগার নেই। এ অফিসে দাঁড়ানোর যোগ্যতা আছে তোমার? এমনভাবে হাঁটাচলা করছে যেন বাপ জমিদারি। তো কে হে? অয়ন বুঝল ওর পোশাক দেখে মনীষকে অফিস বয় কিংবা অফিসের পিয়ন ভেবে নিয়েছে। অয়নের পায়ের গায়ে পড়ে থাকা ফুলের বুকেটার দিকে এক ঝলক তাকালো মনীষ। তারপর তার উপর জুতো রেখে মুচড়ে দিয়ে চলে গেল সেখান থেকে। অয়ন নিচু হয়ে বসে ফুলের বুকেটার দিকে তাকিয়ে দেখল সেটা নষ্ট হয়ে গিয়েছে। অন্যদিকে এই সবই কাচের কেবিনের ভেতরে বসে থাকা শ্রীমন্তী দেখতে পাচ্ছিল। অয়নকে দেখে ওর চোখে জল এসে এল। এক রাশ কষ বুকে নিয়ে উঠে দাঁড়ালো অয়ন। আর ঠিক তখনই ওর দৃষ্টি শ্রীমন্তীর কেবিনের ভেতরে পড়ল। ভেতরে বসে থাকা শ্রীমন্তীকে সে পরিষ্কার দেখতে পাচ্ছিল। শ্রীমন্তীর চোখে জল দেখে এক মুহূর্তে সব অপমান ভুলে গেল অয়ন। মুখে হাসি টেনে নিজের মনেই ও বলল, জানি এসব সহ্য করতে পারছো না তুমি, কারণ তুমিও যে আমাকে ভালোবাসো। তাই তো আমার অপমান তোমার চোখে জল এনে দেয়। অয়ন শ্রীমন্তীর কেবিনে ঢুকতেই শ্রীমন্তী চেয়ার ছেড়ে উঠে জানলার পর্দাগুলো টেনে দেও। ওকে আশ্বস্ত করতে অয়ন কাছে এসে ও চোখের জল মুছে দিয়ে বলল, আরে তুমি কেন কষ্ট পাচ্ছ? যা হয়েছে হয়েছে, এসব নিয়ে একদম মন খারাপ করো না তুমি। ঠিক সেই মুহূর্তেই অয়নকে অবাক করে দিয়ে চিৎকার করে উঠল শ্রীমন্তী, সরে যাও তুমি আমার কাছ থেকে। কেন পড়ে রয়েছ এখানে? কেন চলে যাচ্ছ না আমার জীবন থেকে? শ্রীমন্তীর কথায় স্তব্ধ হয়ে গেল অয়ন। শ্রীমন্তী আবারও বলল, স্বামী না, তুমি আমার জীবনের একটা অভিশাপ। কি চাও বলো তো তুমি আমার কাছ থেকে? বাবা জোর করে তোমার সঙ্গে আমার বিয়ে দিয়ে আমাকে এই সম্পর্কে বেঁধে দিয়েছে। তুমি তো আমার যোগ্য নও, তা সত্ত্বে বাবা তোমার মতো একটা লোকের সাথে আমি বিয়ে দিয়ে দিল, আর তার শাস্তি আমি আজও ভুগছি। শোনো, আজ ড্রাইভার আসেনি, তাই আমি তোমাকে ডেকে পাঠিয়েছিলাম। কিন্তু আমি বুঝতে পারিনি যে আমার হাজবেন্ড এই সামান্য কাজটুকু করতে গিয়েও গন্ডগোল করবে। তোর জন্য আমার এতদিনের পুরনো ক্লায়েন্ট আজ আমার অফিস থেকে রাগ করে বেরিয়ে গেল। কথাগুলো বলতে বলতে কান্নায় গলা বুঝে আসে শ্রীমন্তীর। অয়ন শ্রীমন্তীর কান্না সহ্য করতে পারছিল না। কাঁদতে কাঁদতেই শ্রীমন্তী বলল, তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য আমি যেখানেই যাই সেখানেই আমাকে অপমানিত হতে হয়। আমার জীবনের একটা কালো অধ্যায় ছাড়া আর কিচ্ছু নও তুমি। আমার কাছে তোমার কোন গুরুত্ব নেই। কথা শেষ করে কেবিন থেকে বেরিয়ে গেল শ্রীমন্তী। অয়নও কি করবে বুঝতে না পেরে ওর পিছন পিছন বেরোল। আর ঠিক তখনই মেঝেতে পড়ে থাকা ফুলের বুকেটা দেখে বিরক্ত হয়ে শ্রীমন্তী বলল, এসব কি? অফিসটা এত নোংরা হয়ে কেন? এসব ডাস্টবিনে ফেলে দাও। অফিসের এক কর্মীকে কথাটা বলে সেই ফুলের বুকেটা পা দিয়ে মারিয়ে সেখান থেকে চলে এলো শ্রীমন্তী। মনীষ আগরওয়াল গাড়ি নিয়ে অফিসের বাইরেই ওর জন্য অপেক্ষা করছিল। শ্রীমতীও অফিস থেকে বেরিয়ে অয়নের সামনে দিয়েই গটগট করে হেঁটে গিয়ে উঠে বসল মনীষের গাড়িতে। তারপর কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করতে করতে অয়নের চোখের সামনে দিয়েই গাড়ি নিয়ে চলে এলো দুজনে। ম্লান দৃষ্টিতে অয়ন নিজের ভাঙাচোরা বাইক দিকে তাকালো। এই বাইকটা এখন ওর নিত্য সঙ্গী। চোখ জল নিয়ে অয়ন আপন মনেই বলল, কোনো ব্যাপার না শ্রীমন্তী, আমি জানি ভুলটা তোমার নয়। আমার পরিস্থিতি এই মুহূর্তে ভালো নয়, কিন্তু আমার বিশ্বাস একদিন তুমি ঠিক আমাকে বুঝবে। যে খুশি, যে আনন্দ তুমি আমার কাছ থেকে চাও, একদিন ঠিক সেসব তোমাকে এনে দেব আমি। আই প্রমিস, তুমি আমার, শুধুই আমার। আর একদিন না একদিন তুমিও ঠিক সেটা উপলব্ধি করতে পারবে। কথাগুলো শেষ করে অয়ন বাইকে উঠে বসতেই ওর সামনে একটা কালো রঙের লাক্সারি গাড়ি এসে থামল। আর সেটা থেকে নেমে এলেন একজন মধ্যবয়স্ক ব্যক্তি। লোকটি দেখে চমকে উঠল অয়ন। এখানে তার উপস্থিতি কল্পনাই করা যায় না। লোকটা অয়নের কাছে এসে বলল, ছোটবাবু, এশিয়ার সবচেয়ে প্রভাবশালী এবং বিখ্যাত রায়চৌধুরী গ্রুপ অফ কোম্পানিজ আর তার কোটি কোটি টাকার ব্যবসায়িক সাম্রাজ্য
আপনার অপেক্ষায় রয়েছে। এই সাম্রাজ্যের দায়িত্ব নিজের হাতে তুলে নেওয়ার সময় এসে গেছে আপনার। কে এই রহস্যময় মধ্যবয়স্ক ব্যক্তি? শ্রীমন্তী বা কেন অয়নের সাথে এমন ব্যবহার করছে? অয়নের জীবনের সঙ্গে জড়িয়ে কোন রহস্য? জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি, শুধুমাত্র পকেট এফএমে।